স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন। দেশের প্রশ্নে সবাইকে এক কাতারে দেখতে চায় আপামর জনগণ। সমতার ভিত্তিতে, একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে, এইটাই আমরা চাই। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গিয়ে কথা বলতে পারবে। সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বললেন মির্জা ফখরুল। যারা ৭১-২৪ আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়, মন্তব্য নাহিদ ইসলামের। অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। চীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচার সংবর্ধনা। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে ট্রেনে। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে ২-১ দিন পর আর কি বাড়বো। র্যাব পরিচয় ধানমন্ডির একটি ভবনে ডাকাত দলের হানা। পালানোর সময় ৪ জনকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। ভারতের চ্যাংরাবান্ধায় এক বাংলাদেশিকে হেনস্থা। ছেলেকে না নিয়েই ফিরে এসেছেন আজাদুর রহমান। আমি উঠছি, তারপরে ওরা ঘিরে ধরছে, ঘিরে ধরে বলে যে না যেতে পারবা না, তুমি নামো। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা ২,০০০-২,৫০০ টাকা ভাড়া পাবে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। পুরো খবর জুড়ে সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের প্রশ্নে সকলে যেন ঐক্যবদ্ধ থাকেন, সেই প্রত্যাশা সর্বস্তরের জনতার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে নানা শ্রেণী পেশার মানুষ। সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্য সহনীয় রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা তাদের। লুৎফুর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। লাল সবুজের পিরানে আগামীর প্রজন্ম, হাতে বাংলাদেশের পতাকা। এই পতাকাটাই বাংলাদেশ, এই পতাকাটার জন্যই যুদ্ধ, আবার এই পতাকাটাই স্বাধীনতা। স্বাধীনতা দিবস এসেছে সংখ্যার হিসেবে ৫৫ হয়ে, তবে অনেকেই বলছেন এখনও স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়িত হয়নি। আর হয়নি বলেই ২০২৪-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দূর করতে হয়েছে ফ্যাসিস্ট সরকারকে। বাংলাদেশ 2.0-তে তাই এবার প্রথম স্বাধীনতা দিবস। আমি আমার পতাকা আর বাংলাদেশ সব কিছু ভালোবাসি। ৭১-এর সেই অর্জনের যে ঘাটতি ছিল সেটা পূরণ করার জন্য এই ২০০০ ছাত্র জনতা রক্ত দিয়েছে। ফলে আমাদের যারা অভিভাবক আছি এবং যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কিংবা সাধারণ মানুষ হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করছি, সেখানে যেন বিভাজন না হয়। সমতার ভিত্তিতে, একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে, এইটাই আমরা চাই। সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। তবে সাধারণের প্রত্যাশায় দেশকে ভালো রাখার ব্রত সবার আগে। তাই তো সবার কণ্ঠে সুষ্ঠু নির্বাচন, সহনীয় দ্রব্যমূল্য আর মানুষের নিরাপত্তা নিশ্চিত অগ্রাধিকারে। ক্রেডিবল পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে, যেখানে জনগণই তার ভোটাধিকার প্রয়োগ করেই রাষ্ট্রের জন্য একটি নির্বাচিত সরকার গঠন করবে। প্রতিটি মানুষ যেন সে ভোট কেন্দ্রে গিয়ে তার নিজের ভোটটা সুন্দর মতো দিতে পারে। সক্ষম রাষ্ট্র যেটা মানুষের জন্য কাজ করতে পারবে, তো সমস্ত লক্ষ্যটা যেন সেদিকে হয়, সেভাবেই কাজ করতে হবে। তার একটা খুব প্রাইমারি চাওয়া হলো যেন ভালো ইলেকশন হয়। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও দেশের প্রশ্নে যেন সকলে একাট্টা হন, সেই প্রত্যাশা জনমনে।
সামনের বাংলাদেশের পথ চলায় যাতে দ্বিমত থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যাতে একমত হতে পারি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গিয়ে কথা বলতে পারবে, সকল শ্রেণী মানুষের যাতে অধিকার সমুন্নত থাকে। নতুন প্রজন্মকে সাথে নিয়ে স্মৃতিসৌধে গেছেন কেউ কেউ, বলেছেন দেশের পরবর্তী মালিকদের কাছে দেশের গৌরব গাথা জানাতেই এই প্রয়াস। নতুন প্রজন্ম ওরা দেখবে, ওরা শুনবে, ওরা দেশ সম্পর্কে জানবে, এটা জানার এক সাগর রক্তের বিনিময়ে আমরা তোমাদের ভুলবো না। রাজনৈতিক সামাজিক সংকট যাই থাকুক, দেশের প্রশ্নে সবাই যেন এক কাতারে সামিল হয়, সে প্রত্যাশাও আছে সকলের। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ২৫-এর এই ২৬শে মার্চ বিশেষ গুরুত্ব বহন করে গণমানুষের কাছে। এবারের স্বাধীনতা দিবসে মানুষের প্রত্যাশায় আছে সুষ্ঠু নির্বাচন, সহনীয় দ্রব্যমূল্য আর মানুষের নিরাপত্তা। আর সেটি যদি করা সম্ভব হয়, তাহলেই না ইতিবাচক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটি আসলে সার্থক হবে। তবে সেজন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধতা। আহমেদ রেজা, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপদেষ্টারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। আশা করেন ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনীতিবিদরা ঐক্যমতে পৌঁছাবে। বিশিষ্ট ব্যক্তিদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্র ও সরকার প্রধান। বীর সংগ্রামীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপরে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এরপর এক এক করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। তাদের কণ্ঠেও ঐক্যমত রাখার তাগিদ। তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। ২৪-এ যে ছাত্র জনতা একটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিষয়। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সর্বশ্রেষ্ঠ দিন। এটাকে আমরা সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ফটক। ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণায় এই ভূখণ্ডের মানুষের সেরা প্রাপ্তি, যার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেয় আমরা আর পরাধীন নই। পৃথিবীর মানচিত্রে আসে পরিবর্তন, আকাশে ওড়ে লাল সবুজের পতাকা, যুক্ত হয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বিএনপি নেতার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ ও ২৪-কে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। এবারের স্বাধীনতা দিবসের আয়োজন থেকেও আবারও উচ্চারিত হয়েছে ৭১-এর গণহত্যাকারীদের বিচারের দাবি।
এ এক অনিন্দ্য সুন্দর মুক্ত সকাল, যে সকালে নেই বিশেষ দল নিয়ে আদিক্ষেতা, নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভয়, ভীতি কিংবা সংশয়, বরং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নানা মত আর পথের দলের নেতাকর্মীদের ঢল নামে স্মৃতিসৌধে। সকাল ৮টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। এরপরেই স্মৃতিসৌধে আসেন নাগরিক পার্টির নেতারা, স্মরণ করেন ৭১-এর বীর শহীদদের, সমালোচনা করেন মির্জা আব্বাসের বক্তব্যের। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ২৪ থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের এই অনৈক্যের সুযোগ যাতে আবার অনৈক্যটা হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। কারো বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করি নাই, ভবিষ্যতে আমরা করব না। মুক্তি সেনাদের শ্রদ্ধা জানাতে এসে আরও একবার উচ্চারিত হলো ৭১-এর গণহত্যাকারী দলের বিচারের দাবি। এখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা এই গণহত্যার বিভিন্ন মাত্রায় তারা সহযোগিতার ভূমিকা তারা পালন করেছে। ৭১-এর ঘাতকদের আমরা বিচার চাই। ওই ৭১-কে বাদ দিয়ে ৪৭-কে পুনরুত্থাপন করে ২৪ আনতে চায়। আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা যদি ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে, ভুল স্বীকার না করে, তাদেরও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। রমজান আর ঈদের ঘরে ফেরার ছুটি শুরু হয় এবছর তেমন একটা ভিড় ছিল না স্মৃতিসৌধে। দেখা যায়নি আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক দলকে। যে আত্মত্যাগে এই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাম্য, মানবিক আর গণতান্ত্রিক, এমন স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। তাই রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দিলেন, আগামীর বাংলাদেশ হবে জনতার, যেখানে থাকবে না ভয়ের পরিবেশ। স্বাধীনতার সুফল পৌঁছাবে মানুষের ঘরে ঘরে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে কথা বলেছেন তাও স্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের স্বাধীনতা দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের চলমান সংকটের সমাধান করতে। প্রায় ১.৫ দশক পর সেই পুরনো নামে ফিরল জিয়া উদ্যান, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যায় দলটির নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবসে স্লোগানে স্লোগানে দলের নেতাকর্মীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের অবদান। তবে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার জিয়ার অবদানের কথা স্মরণ না করায় হতাশার কথা জানান বিএনপি মহাসচিব। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দাবি করে মহাসচিব বলেন, এতে সংকট আরও বাড়বে। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। নিজেদের স্বার্থে নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে বলেন মির্জা ফখরুল। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সংহতিকে
রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২৪-এ এদেশের তরুণরা গণতন্ত্র এনে দিয়েছে বলেন মির্জা ফখরুল। এই গণতন্ত্র ধরে রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এ বিষয়ে আরো খবর জানবো, আমার সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে যোগ দিয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রেলপথে ঈদযাত্রায় ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছে? কোনো ভোগান্তির কথা বলেছেন কিনা জানাবেন। ছোঁয়া, এখন পর্যন্ত আসলে মানুষের তেমন ভিড় শুরু হয়নি। আজকে স্বাধীনতা দিবস, ছুটির একটি দিন, তারপরও কিন্তু যেই মাপের একটা ভিড়ের কথা আভাস পাওয়া যাচ্ছিল অথবা মানুষজন ভাবছিলেন, সেই ভিড় কিন্তু নেই। এখন আমরা যে ট্রেনের সামনে আছি সেটি কিশোরগঞ্জগামী 11 সিন্দুর, এবং এই ট্রেনটিও কিন্তু কিছুটা বিলম্বে স্টেশনে বা প্ল্যাটফর্মে আনা হয়েছে। বেশিরভাগ ট্রেনগুলোই কিছু শিডিউল বিপর্যয়ে আছে, তবে একদমই যে ভয়ানক অবস্থা তা নয়। মানুষজনের ভোগান্তির মাত্রা এখনও চরমে ওঠেনি। এবং এই ট্রেনের কথা যদি বলি, তাহলে এই ট্রেনটি আসার পরে প্রায় 15 মিনিট পর্যন্ত এখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। অর্থাৎ মানুষজন, যাত্রীরা যারাই উঠেছেন তারা মোবাইলের লাইট জ্বালিয়ে তাদের সিটগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন। ভ্যাপসা একটা গরমে বাচ্চারা কষ্ট পেয়েছে এমন অভিযোগ তারা করছিলেন, এবং তারা বলছিলেন যে বেশ নোংরা, ভেতরের পরিবেশটা পরিচ্ছন্ন করা হয়নি এমন অভিযোগ ছিল যাত্রীদের দিক থেকে। এর আগে একটি ট্রেনের কথা যদি বলি, জামালপুরের এক্সপ্রেসের যেই ট্রেনটি রয়েছে, সেই ট্রেনের যাত্রীদের কিন্তু একটা ভোগান্তি হয়েছে। বিশেষ করে তাদেরকে একবার প্ল্যাটফর্ম 1 থেকে 7-এ এবং 7 থেকে আবার 1-এ নিয়ে আসা হয়েছে। এই কারণে কিন্তু তারা একটা ভোগান্তিতে পড়েছেন, এবং যাত্রীরা প্রত্যাশা করছেন যে আসলে ঈদে বাড়ি যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা অভ্যস্ত হয়তো এই ধরনের ভোগান্তিতে। তারপরেও তারা প্রত্যাশা করছেন যাতে এই ধরনের ভোগান্তি হ্রাস করা হয়, স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে তারা যাতে বাড়ি যেতে পারে। অবশ্যই শান্ত, ধন্যবাদ আপনাকে। এবার একটু চন্দ্রায় যুক্ত হতে চাই। সহকর্মী হুসাইন আলী বাবু আছেন সেখানে। বাবু, ঘরে ফেরা মানুষের চাপ তো বাড়ছেই, চন্দ্রায় মহাসড়কের কি অবস্থা দেখছেন জানাবেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রপুর, সেই চন্দ্রপুরে সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি যে ঘরমুখো মানুষের, সেই ঘরমুখো মানুষ কিন্তু বাড়িতে আসলে এখন পর্যন্ত আসলে গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেই শিল্প কারখানাগুলো আর কোনো ছুটি হয়নি। পুলিশ এবং এখানকার যারা বিজেপি রয়েছেন এবং জেলা প্রশাসক, তারা যেটা বলছেন যে আগামীকাল অথবা তারপর দিন থেকে আসলে গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো আসলে ছুটি হবে। তারপরেই আসলে এই চন্দ্রামুখে যে চাপ, গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ, সেটা কিন্তু আসলে বাড়বে। সেক্ষেত্রে আসলে গাজীপুরের যে চন্দ্রামুখ, সেই চন্দ্রপুরে প্রায় 300 হাই পুলিশ আসলে মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি পয়েন্টে আসলে পুলিশ রয়েছে, যাতে কোনোভাবে কোনো জায়গায় যাতে গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠাতে না পারে, সেই দিকে আসলে তারা কিন্তু আসলে নজর রেখেছেন। এখন কিন্তু আসলে এই যে গাড়িগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে যাত্রীদের জন্য, তার পাশে যে ল্যান্ডগুলো রয়েছে সেগুলো একেবারেই ফাঁকা। গাবতলী থেকে যেসব গাড়ি আসলে ছেড়ে আসছে সেগুলো একেবারেই স্বাভাবিকভাবে যেতে পারছে। আছে যেগুলো হচ্ছে আশুলিয়া, নবীনগর থেকে যেসব গাড়ি ছেড়ে আসছে সেগুলো আসলে এই যে কাউন্টারগুলোতে, সেই কাউন্টারগুলোতে আসলে দাঁড়িয়ে আছে। সেই দাঁড়ানোর কারণে আসলে দীর্ঘ জটলা কিন্তু সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আসলে যে হাই পুলিশ এবং জেলা পুলিশ রয়েছেন, তারা কিন্তু আসলে এই যে গাড়িগুলো সেগুলো আসলে সরানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত আসলে গাড়ি যেসব যাত্রী বাড়িতে যাচ্ছেন আসলে নির্বিঘ্নেই স্বাভাবিকভাবে যাচ্ছেন। আগামী দিন অথবা আগামীকাল তারপর দিন আসলে শিল্প কারখানা ছুটি হলে এই চন্দ্রপুরে চাপ সৃষ্টি হবে। ধন্যবাদ বাবু। দেখতে পাচ্ছি বড় একটা যানজট সৃষ্টি হয়েছে। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইনান প্রদেশে পৌঁছান তিনি। চীনা বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তার এ সফর। এর আগে দুপুর 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, নতুন মাত্রা পাবে দুদেশের সম্পর্ক। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে 27 মার্চ অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এ সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল লুট নিয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। র্যাবের পোশাকে 20 থেকে 25 জনকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে সিসি ক্যামেরায়। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে পুলিশ, তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি এখনো। মঙ্গলবার ভোর 4টা র্যাবের পোশাক পরে এভাবেই ধানমন্ডির একটি বহুতল ভবনে প্রবেশ করে 20 থেকে 25 জনের একটি দল। অভিযানের নামে তছনছ করে পুরো বাড়ি, লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। খোঁজ নিয়ে জানা গেছে ধানমন্ডি 8 নম্বরের এই বাড়িতে প্রথমে গেট টপকে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতরা। একে একে সব ফ্লোরে তল্লাশির নামে লুটে নেয় টাকা সহ মূল্যবান সবকিছু। গেট ভাঙে আমার ঢুকছে ভিতরে, ঢোকার পরে আমার অনেকক্ষণ মারছে। তখন আমার জিজ্ঞাসা করছে যে সিসি ক্যামেরা কোথায়, চাবি কোথায়, টাকা আছে কোথায়, আর বাড়িওয়ালা কোন জায়গায়, এটা বাড়িওয়ালা থাকে কই। 5 মিনিটের মধ্যে ভাঙলো, ভাঙ্গা উপরে সব তছনছ করছে। আমাকে, আমার পাশে যে 2 জন ছিল, ওদেরকে 3 জনকে 3 রুমে ঢুকে আটকায় রাখছে। টোটাল 25-26 জন তো থাকবেই, সবার র্যাবের পোশাক। পরে ভবনের মালিকের বাসায় হানা দেয় ডাকাত দল, তছনছ করে সবকিছু। সেখান থেকেও টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। ধানমন্ডির এই বাড়িটিতে ডাকাত দলের সদস্যরা কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে এটি তার উদাহরণ মাত্র। খাট, আলমারি, লাগেজ সবকিছু তারা তছনছ করেছে এবং এখানে থাকা টাকা, মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার সবকিছুই তারা নিয়ে গেছে। শুধু তাই না, বাসার যে ফ্রিজগুলো আছে সেগুলোও তারা ভেঙেছে এবং ফ্রিজের ভেতরে কিছু লুকানো আছে কিনা সেগুলো তারা যাচাই বাছাই করার চেষ্টা করেছে অভিযানের নাম করে। 3 তলা পরে 4 তলা পরে আমাদের ঘরে আসছে। আমাদেরটা আপনি দেখতে পাচ্ছেন, এই দরজাটা ভাঙে ঢুকে গেছে। এটা পরে আমাদের পুরা বাসার সব কিছু আপনার চেয়ার থেকে সব সরিয়ে প্রতিটা জায়গা চেক করছে। চেক করে তারা সব র্যাবের পোশাক পরা ছিল, র্যাবে ছিল, কিছু আপনার অল্প বয়সী ছেলেরাও ছিল। আমরা এখনো বুঝতে পারতেছি না কিভাবে করতেছে, কারণ এটা র্যাবের পোশাকে আসছে। এসে নিচের থেকে দারোয়ানদের অনেক জোর করে বলছে, ওনার খুলতে চায়নি। পরবর্তীতে প্রত্যেকটা দারোয়ান যে ছিল প্রায় 3 জন, তারপর নিচে রুমে ছিল দোকানি স্টাফরা ছিল, সবাইকে অনেককে পিটাইছে। 999-এর কল পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে, পালিয়ে যায় বাকিরা। যাদের আটক করা হয়েছে তাদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। তারা বলছেন এই চক্রে সত্যি র্যাবের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের টিম যাওয়ার পর ওরা হচ্ছে দ্রুত ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এর মধ্যে যে ফোর্স ছিল, অফিসার ছিল, তাদের যে মুখোমুখি অবস্থায় দাঁড়ায় আমাদের পুলিশ সদস্য 2 জনের মতো আহত হয়েছে। আর এরপরে 4 জনকে ধরতে পারে। এটা তো র্যাব পরিচয় দিয়ে, মানে এর ভিতরে থাকতে পারে যায় না, এটা তো আমাদের করতে হবে, ডিটেলস ইনফরমেশন নিতে হবে। ভবন মালিক একজন স্বর্ণ ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা বলছেন তাকে অপহরণের চেষ্টাও করেছিল ডাকাত দল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা বহুমাত্রিকজন সঞ্জিতা খাতুনকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পানুরাগীরা। সুর ও গানের বাণীতেই যেন মৃত্যুর পর তাকে না বলা শাশ্বত ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত করল অগণিত শিক্ষার্থী। স্মরণ করল তার দীর্ঘ জীবনের সাংস্কৃতিক যাত্রার কথা। বিপ্লবে, বিদ্রোহে আর মানুষের জাগরণে লড়াকু সঞ্জিদা খাতুন যেন থেকে যাবেন এক অনুপ্রেরণা হয়ে। ছায়ানট থেকে শহীদ মিনার, গানে গানে সেই কথারই জানান দিল তার শিক্ষার্থীরা। শেষবারের মতো ছায়ানট প্রাঙ্গণে সঞ্জিদা খাতুন বছরের পর বছর ধরে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানেই বাঙালিয়ানার তালিম নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। সেই প্রাঙ্গণে আর ফিরবেন না প্রিয় সঞ্জিদা আপা। জীবনভর যে সুরের প্রদীপ জ্বালিয়েছেন তিনি, শিষ্যরা তাই দিয়ে দিলেন শেষ গুরুদক্ষিণা। রবীন্দ্র থেকে নজরুল কিংবা লালনের গান, সঞ্জিদা খাতুনের শেষ যাত্রায় ছিল সবই। লেখক, গবেষক, শিক্ষক আর সংগঠক, বহুমাত্রিক পরিচয়ের এই বটবৃক্ষের ছায়াতলে যারাই এসেছেন, সকলের কণ্ঠেই ছিল তার বন্দনা। তিনি প্রতি বছর
সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন। ছায়ানট থেকে সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারে। বিদায় বেলায় সেখানেও থেকে যায় সুরের আবেশ, ছুঁয়ে যায় আগুনের পরশমণি। আছে দুঃখ, আছে মৃত্যু। নিয়ম মেনে বিভিন্ন সংগঠন যখন সঞ্জিদা আপার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তার শিক্ষার্থীরা তখনও গেয়ে যাচ্ছিলেন জীবনের গান। এটা একটি ভালো ঐতিহ্য তিনি রেখে গেছেন কৃতবিদ্য মানুষ হিসেবে, এবং তার এই ধারা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে, তার গুণগ্রাহীদের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা, শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। সকলেরই আশা সঞ্জিদা খাতুনের জীবনের সমাপ্তি ঘটলেও তার সৃষ্টি আর সৃষ্ট সম্পদ ছড়িয়ে যাবে পৃথিবীব্যাপী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন। সংবর্ধনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিভিন্ন দেশের হাই কমিশনার সহ আরও অনেকে। 4টায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তার আগেই বঙ্গভবন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। সেই সাথে আসতে থাকে আমন্ত্রিত অতিথিদের গাড়িবহর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে প্রবেশ করেন 4:30টায়। ঈদের কেনাকাটায় জমজমাট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। সেখানে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফয়সাল, আপনি তো আছেন সেখানে, শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা কেমন চলছে? আপনি তো নিশ্চয়ই ক্রেতা বিক্রেতা দুজনের সাথেই কথা বলেছেন, কি দেখছেন? ছোঁয়া, আজকে তো একদম বলা যায় যে রমজানের শেষ সময়, ঈদের আর মাত্র 4-5 দিন বাকি আছে। সেই সাথে আজকে কিন্তু মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি আছে। তো সব কিছু মিলিয়েই কিন্তু আজকে যমুনা ফিউচার পার্কে বলা যায় যে কেনাকাটার বেশ জমজমাট। কারণ যেহেতু জানেন এমনিতে রমজানের শেষ সময়ে মানুষের নানা রকম ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততায় যখন কিছুটা মানুষ সুযোগ পান, আসলে এরকম একটা সরকারি ছুটি থাকে, তখন কিন্তু মানুষ আসলে সকলেই চেষ্টা করেন সেই ছুটির মধ্যে তাদের প্রয়োজনীয় ঈদের উৎসবের যে অনুষঙ্গ পোশাক আশাক, জামা জুতো কিংবা কসমেটিক্স বা অন্যান্য তাদের যে উৎসবের অনুষঙ্গ সেগুলো সংগ্রহ করার। তো সে জায়গায় যদি বলি, যেহেতু আজকের তাদের যে সুযোগ, সেই সুযোগে তারা কিন্তু প্রিয়জন, পরিবারের সদস্য, ছোট বড় থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সকলের জন্যই কিন্তু তারা সকলেই আসছেন কেনাকাটা করার জন্য। আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, এখানে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে তারা কেনাকাটা করতে পারেন এবং বিক্রেতাদের মনেও কিন্তু মুখেও আজকে আমরা হাসি দেখছি। তারা বলছেন যে রোজার শুরু থেকে যেরকম ক্রেতা উপস্থিতি ছিল, আজকে সে তার তুলনায় অনেক বেশি এবং তারা আশা করছেন যে সামনে এই উপস্থিতি আরও বাড়বে। ছোঁয়া, ধন্যবাদ ফয়সাল। দেখতে পাচ্ছে খুব জমজমাট। ভারতের চ্যাংরাবান্ধায় দফায় দফায় হেনস্থার শিকার হলেন বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তি। পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হলো আজাদুর রহমানকে। তার অভিযোগ, ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে ডলার না ভাঙানোয় হেনস্থার শিকার হন তিনি। দার্জিলিংয়ে বোর্ডিং স্কুল পড়ুয়া ছেলেকে আনতে মঙ্গলবার সকালে ভারতে প্রবেশ করেন আজাদুর রহমান। চ্যাংরাবান্ধায় ইমিগ্রেশন শেষ হওয়ার পরই হেনস্থার শিকার হন তিনি। আজাদুরের দাবি, প্রথমে গালি দেওয়ার গুজব রটায় কিছু ভারতীয়, তারপরই হেনস্থা শুরু। বাধা দেওয়া হয় গাড়িতে উঠতে। কয়েক কিলোমিটার হেঁটে পুলিশ বক্সে আশ্রয় নেন, সেখানেও ঘিরে ধরা হয় তাকে। মেথলিগঞ্জ থানা পুলিশ বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেয়। ফেরার সময়ও লাঞ্ছিতের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। মনে হলো যে ওরা কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পলিটিক্যাল লোকজনও আছে, ওরা কিছু কিছু ছেলেমেলে সব অনেক আস্তে আস্তে জড়ো হয়ে গেল, করে ঘিরে ধরছে। তারা বলতে চাচ্ছে যে আমি গালি দিছি, কিন্তু গালির কোনো প্রমাণ নেই।
মানে ইন্ডিয়ার এগেনস্টে। আজাদুর জানান, দালাল ছাড়াই ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করেন তিনি। সেখানকার কাস্টমস কর্মকর্তারা একটি মুদ্রা বিনিময় কেন্দ্র দেখিয়ে দেন, তবে সেখানে ডলার ভাঙাননি তিনি। সে কারণেই হেনস্থা বলে অভিযোগ তার। ওদের এখন সব বসে আছে, ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2000-2500 টাকা ভাড়া পাবে। ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমসের সাথে ওদের একটা লিঙ্ক থাকে। ইমিগ্রেশন যদি আমি মানি এক্সচেঞ্জারে দিয়ে করি, ওরা 200 রুপি করে নেয় সার্ভিস চার্জ। তো ওদের সাথে একটা লিঙ্ক থাকে, ওরাও একটা টাকা পায়। রাজধানীর পল্লবীর বাসিন্দা আজাদুর রহমান ছেলেকে না নিয়েই দেশে ফিরেছেন তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আবারও স্বাগত সন্ধ্যার বাংলাদেশে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, নৃশংসতা চলছেই। হামলায় প্রাণ গেছে আরও 37 জনের। মঙ্গলবার রাতভর থেমে থেমে হয়েছে গোলাবর্ষণ। উত্তর গাজা, দক্ষিণের রাফা, খান ইউনিসে বিমান হামলায় হতাহতদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। জাবালিয়ায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় 8 জনের প্রাণ গেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে আবারও গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এক সপ্তাহে প্রাণ গেছে প্রায় 800 ফিলিস্তিনের। সেভ দি চিলড্রেনের দাবি, নিহতের তালিকায় রয়েছে 270 শিশু। গাজায় 1.5 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 50,000-এর বেশি। সুদানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের পর এবার রাজধানী খার্তুমে আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার প্যারামিলিশিয়া বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের কাছ থেকে বিমানবন্দর সহ আশপাশের এলাকা দখল নেয় সুদানিজ আর্মড ফোর্সেস এসএএফ। আরএসএফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ খার্তুমের কৌশলগত গুরুত্বপূর্ণ জেবেল আউলিয়া অঞ্চলে আরএসএফ সেনাদের 4 দিক থেকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে বলে জানিয়েছে প্রশাসন। সে সাথে রাজধানীর ব্লু নাইল নদীর ওপর নির্মিত মানসিয়া সেতুর নিয়ন্ত্রণও নিয়েছে সেনারা। এসএএফ এবং আরএসএফ এর 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গেল সপ্তাহে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।